একটা প্রশ্ন করছি, যদি পৃথিবীর সব লাইব্রেরি একদিন হারিয়ে যায়, যদি ইতিহাস বই সম্পূর্ণভাবে মুছে যায়, যদি একটা সভ্যতাকে 1000 বছর বাঁচিয়ে রাখার জন্য কেবলমাত্র একটি দরজায় খোলা থাকে, তাহলে সেই দরজার ভাষা কি হবে? আজকে খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা হবে, সংস্কৃত ভাষার উপরে। আর এই ভিডিওটা দেখার পর সংস্কৃত ভাষা সম্পর্কে আপনার নলেজ প্রচুর পরিমাণে ডেভেলপ হবে। তো এটা আমার বিশেষ অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা থাকুন আমাদের সঙ্গে, কারণ এখানে ভারতীয় সংস্কৃতি এবং সভ্যতা সেই সম্পর্কে পূর্ণভাবে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। সত্যি বলতে সংস্কৃত শুধু একটা ভাষার নাম নয়, এটা 1000 বছরের সাধনা, 1000 বছরের জিজ্ঞাসা, 1000 বছরের দর্শন, 1000 বছরের জ্ঞান অনুসন্ধান করার একটা রাস্তা। আজকের পৃথিবীতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলি, কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কথা বলি, কনসাসনেস বা চেতনা আলোচনা করি, বাস্তবতা কি, মানুষ কে, জগতের প্রকৃতি কি, এসব প্রশ্ন নিয়ে প্রায়ই গবেষণা করি। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই প্রশ্নগুলো অনেকটাই হাজার হাজার বছর আগে ভারতীয় ঋষিরাও করেছিলেন, আর তাদের সেই অনুসন্ধানের ভাষা ছিল সংস্কৃত। পৃথিবীতে হাজার হাজার ভাষা আছে, অনেক ভাষা মানুষের প্রয়োজন পূরণ করে, অনেক ভাষা মানুষকে যোগাযোগ করতে সাহায্য করে, কিন্তু খুব কম ভাষাই আছে যেগুলো সম্পূর্ণ সভ্যতার জ্ঞান ব্যবস্থাকে ধারণ করেছে। সংস্কৃত সেই বিরল ভাষাগুলোর একটি। বেদ থেকে উপনিষদ, রামায়ণ থেকে মহাভারত, গীতা থেকে যোগসূত্র, আয়ুর্বেদ থেকে দর্শনশাস্ত্র, শত শত বললে ব্যাপারটা ভুল হবে, হাজার হাজার গ্রন্থের মাধ্যমে এই ভাষা এক বিশাল জ্ঞান ভাণ্ডারকে বহন করে এসেছে। এবং খুব সম্ভবত এটাই সংস্কৃতের সবচেয়ে বড় পরিচয়। এটি শুধু শব্দের ভাষা নয়, এটি জ্ঞানের ভাষা। প্রশ্ন হতে পারে, একটা ভাষার পেছনে এত শ্রদ্ধা কেন থাকবে? কেন 1000 বছরের পরেও মানুষ সংস্কৃতি ভাষার উপরে ফিরে তাকায়? কেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখনও এই ভাষা পড়ানো হয়? আর কেনই বা গবেষকরা এখনও এর ব্যাকরণ, সাহিত্য এবং দর্শন নিয়ে কাজ করেন? তো বলতে এর উত্তর লুকিয়ে আছে সংস্কৃতের প্রকৃতির মাধ্যমে। সংস্কৃতকে সনাতন ঐতিহ্যে বলা হয় দেব ভাষা। অনেকের কাছে এটি একটি ধর্মীয় পরিচয়, কিন্তু এর পেছনে আরেকটি দিকও আছে। প্রাচীন ভারতীয় চিন্তাবিদদের কাছে শব্দ শুধু যোগাযোগের মাধ্যম ছিল না, শব্দ ছিল জ্ঞান পরিবহনের মাধ্যম, শব্দ ছিল উপলব্ধির বাহন। এই কারণে সংস্কৃতের বহু শব্দের অর্থ এক স্তরে শেষ হয় না। যেমন আমরা ধরতে পারি ধর্ম, শুধু ধর্ম নয়, যোগ শুধু শরীর চর্চাকে বোঝানো হয়নি, কর্ম মানে শুধু কাজকেই বোঝানো হয়নি। প্রতিটি শব্দের মাঝে লুকিয়ে থাকে একাধিক স্তরের ধারণা, এবং এখান থেকে শুরু হয় সংস্কৃতের গভীরতা। ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের কাজ সময়কে অতিক্রম করে। পাণিনি ছিলেন তাদের মাঝে একজন বিখ্যাত ঋষি। আজ থেকে প্রায় 2500 বছর আগে তিনি রচনা করেছিলেন অষ্টাধ্যায়ী, একটি ব্যাকরণ গ্রন্থ। কিন্তু শুধু ব্যাকরণ গ্রন্থ বললে ভুল হবে, অনেক গবেষকের কাছে এটি মানব ইতিহাসের অন্যতম বিস্ময়কর বৌদ্ধিক নির্মাণ। প্রায় 4000 সূত্র, প্রতিটি সূত্র সংক্ষিপ্ত, প্রতিটি নিয়ম নির্দিষ্ট, প্রতিটি রূপান্তর সুশৃঙ্খল। যদি ভালো করে আপনি ভেবে দেখবেন, যখন পৃথিবীর বহু অঞ্চলে জ্ঞান মৌখিকভাবে সংরক্ষিত হচ্ছিল, তখন ভারতভূমিতে একজন মনীষী ভাষার জন্য এমন একটি নিয়মতান্ত্রিক কাঠামো তৈরি করেছিলেন যা আজও ভাষাবিদদের বিস্মিত করে। এই কারণেই পাণিনির নাম শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক ভাষাবিজ্ঞানেও সম্মানের সঙ্গে উচ্চারিত হয়। যখন বিজ্ঞানীরাও বিস্মিত হন। সংস্কৃতের প্রতি আধুনিক আগ্রহের একটি কারণ হল গঠনগত শৃঙ্খলা। 1985 সালে রিক ব্রিগস একটি গবেষণাপত্র প্রকাশ করেন, যার নাম ছিল নলেজ রিপ্রেজেন্টেশন ইন সংস্কৃত অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই গবেষণাপত্র নিয়ে বহু ভুল ধারণা ছড়িয়েছে, কিন্তু আসল বিষয়টি আরও আকর্ষণীয়। তিনি সংস্কৃত ব্যাকরণের কিছু ধারণা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহৃত নলেজ রিপ্রেজেন্টেশনের মাধ্যমে মিল খুঁজে দেখিয়েছিলেন। অর্থাৎ 1000 বছরের পুরনো ভাষার কিছু কাঠামো আধুনিক কম্পিউটার বিজ্ঞানীদেরও ভাবিয়েছিল। এটাই সংস্কৃত ভাষার শক্তি। এটি কেবল অতীতের স্মৃতি নয়, এটি এমন একটি ভাষা যার গঠন আজও গবেষণার বিষয়। আর হয়তো এই কারণেই এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগেও সংস্কৃতকে ঘিরে নতুন নতুন গবেষণা চলছে। খুব ভালো করে দেখলে একটা বিষয় আপনি খেয়াল করবেন হয়তোবা, পৃথিবীর অনেক প্রাচীন সভ্যতার কথা আমরা জানি, ভাঙা স্তম্ভ থেকে ভগ্নপ্রায় নগরী থেকে পাথরের শিলালিপি পর্যন্ত,
কিন্তু ভারতীয় সভ্যতাকে বোঝার জন্য শুধু প্রত্নতত্ত্ব যথেষ্ট নয়, কারণ ভারতের একটি বড় অংশ সংরক্ষিত আছে শব্দের মধ্যে, আর সেই শব্দের প্রধান বাহক ছিল সংস্কৃত ভাষা। যখন আমরা বেদের কথা বলি, আমরা শুধু একটি ধর্মীয় গ্রন্থের কথা বলি না, আমরা এমন এক জ্ঞান পরম্পরার কথা বলি যা শতাব্দীর পর শতাব্দী ধরে মুখে মুখে সংরক্ষিত হয়েছে। যখন আমরা উপনিষদের কথা বলি, আমরা শুধুমাত্র শাস্ত্র পড়ি না, আমরা মানুষের সবচেয়ে গভীর প্রশ্নগুলোর মুখোমুখি হই। আমি কে? সব থেকে কঠিন প্রশ্ন। মৃত্যুর পর কি আছে? চেতনা কি জিনিস? বা বাস্তবতায় কি? আজকের মডার্ন বিজ্ঞানীও এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে, কিন্তু 1000 বছর আগে ভারতীয় ঋষিরাও একই প্রশ্ন নিয়ে ধ্যান করেছিলেন, আর সেই চিন্তার ভাষা ছিল সংস্কৃত। এখানে সংস্কৃত অন্যরকম। এটি শুধু তথ্য বহন করেনি, এটি প্রশ্ন বহন করেছে, অনুসন্ধান বহন করেছে, মানব চেতনার যাত্রা বহন করেছে। সংস্কৃতকে বুঝতে হলে শুধু ব্যাকরণ জানলেই হয় না, শব্দের আত্মাকেও বুঝতে হয়। ধরুন যোগ, মানে এই কথাটার অর্থ কি? আজ পৃথিবীতে কোটি কোটি মানুষ যোগব্যায়াম করে, কিন্তু সংস্কৃতির দৃষ্টিতে যোগ শুধু শরীর চর্চা না। যোগ মানে সংযোগ, নিজের সঙ্গে সংযোগ, প্রকৃতির সঙ্গে সংযোগ, পরম সত্যের সঙ্গেও সংযোগ। ধর্ম শব্দটা দেখুন, ধর্ম মানে শুধু ধর্মীয় পরিচয় নয়, ধর্ম মানে যা ধারণ করে, যা ধরে রাখে, যা কোনো কিছুর স্বভাবকে প্রকাশ করে। যেমন অগ্নির ধর্ম তাপ, জলের ধর্ম শীতলতা, মানুষের ধর্ম কি? এই প্রশ্নই ভারতীয় দর্শনের অন্যতম ভিত্তি। আবার গুরু, আজ আমরা শিক্ষক বুঝি যাকে, কিন্তু সংস্কৃত ভাবনায় গুরু সেই ব্যক্তি যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, যিনি শুধু তথ্য দেয় না, দৃষ্টিভঙ্গি দেন। এই কারণেই সংস্কৃতের বহু শব্দকে অন্য ভাষায় পুরোপুরি অনুবাদ করা খুবই কঠিন, কারণ এগুলো শুধু শব্দ নয়, এগুলো অভিজ্ঞতা, এগুলো দর্শন, এগুলো চিন্তার স্তর। যদি প্রশ্ন হয় কেন বিশ্বের গবেষকরা এখনও সংস্কৃত পড়েন, তাহলে আপনি দেখুন, যদি সংস্কৃত শুধু অতীতের একটি ভাষা হতো, তাহলে আজও কেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটি পড়ানো হয়? আপনার যদি প্রশ্ন হয় এটা, কেন গবেষকরা এর সাহিত্য নিয়ে কাজ করেন, কেন ভাষাবিদরা এর ব্যাকরণ নিয়ে আলোচনা করেন, উত্তরটা খুবই সহজ, কারণ সংস্কৃতি শুধু ভারতের ইতিহাস নয়, এটি মানব ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সংস্কৃত অধ্যায় মানে শুধু একটি ভাষা শেখা নয়, এটি সম্পূর্ণ বৌদ্ধিক জগৎকে বোঝার চেষ্টা। এটি সভ্যতা কিভাবে চিন্তা করত, কিভাবে জ্ঞান সংগঠিত করত, কিভাবে বাস্তবতাকে ব্যাখ্যা করত, সেটা বোঝার চেষ্টা। আজও বিশ্বের বহু গবেষক সংস্কৃত সাহিত্য, দর্শন, ব্যাকরণ এবং প্রাচীন জ্ঞান ব্যবস্থা নিয়ে কাজ করছেন, কারণ এই ভাষার ভেতরে এখনও অসংখ্য অজানা অধ্যায় লুকিয়ে আছে। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের ভাষা বোঝার চেষ্টা করছে, মেশিন মানুষের বাক্য বিশ্লেষণ করছে, অর্থ বোঝার চেষ্টা করছে, জ্ঞানকে সংগঠিত করার চেষ্টা করছে। অদ্ভুতভাবে এই জায়গায় এসে আবার ভাষার গুরুত্ব সামনে চলে আসে, কারণ যে কোনো জ্ঞান ব্যবস্থার ভিত্তি হলো ভাষা, আর সংস্কৃতের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো এর শৃঙ্খলাবদ্ধ গঠন প্রণালী। এই কারণে আধুনিক গবেষকরা কখনো ভাষা বিজ্ঞানের জন্য, কখনো ডিজিটাল আর্কাইভ তৈরির জন্য, কখনো প্রাচীন গ্রন্থ সংরক্ষণের জন্য সংস্কৃতি নিয়ে কাজ করে। হয়তো ভবিষ্যতের প্রযুক্তি সংস্কৃতকে ব্যবহার করবে কি করবে না সেটা সময় বলে দেবে, কিন্তু একটা বিষয় নিশ্চিত, 1000 বছর পুরনো এই ভাষা এখনো নতুন প্রশ্ন তৈরি করছে, আর যে ভাষা নতুন প্রশ্ন তৈরি করতে পারে সে ভাষা কখনো অপ্রাসঙ্গিক হয় না। ইতিহাসে অনেক সাম্রাজ্য এসেছে, আবার হারিয়েও গেছে, অনেক ভাষা জন্মেছে, আবার সময়ের স্রোতে সেগুলো বিলীন হয়েছে, কিন্তু কিছু কিছু জিনিস সময়ের চেয়েও শক্তিশালী। সংস্কৃত সম্ভবত তাদেরও একটি, কারণ এটি শুধু একটি ভাষা নয়, এটা 1000 বছরের স্মৃতি, 1000 বছরের সাধনা, হাজার হাজার বছরের অনুসন্ধান। একটি শিশু যখন প্রথম ওম উচ্চারণ করে, একজন ভক্ত যখন গীতার শ্লোক পাঠ করেন, একজন গবেষক যখন কোনো প্রাচীন পাণ্ডুলিপি পড়েন, তখন অদৃশ্যভাবে একটি সেতু তৈরি হয়, বর্তমানের সঙ্গে অতীতের, মানুষের সঙ্গে জ্ঞানের, সভ্যতার সঙ্গে শিখরের। হয়তো সেই কারণেই সংস্কৃত আজও বেঁচে আছে, কারণ কিছু ভাষা মানুষের মুখে মুখে বেঁচে থাকে, আর কিছু ভাষা একটি সভ্যতার আত্মায় বেঁচে থাকে। সংস্কৃত ঠিক তেমনই একটি ভাষা। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে কী হবে জানেনই তো আপনারা, প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে এবং নিজের ভাবনাগুলোকে কমেন্টের মাধ্যমে শেয়ার করুন আমাদের সঙ্গে। আমি প্রত্যেকটা কমেন্টই পড়ব,
কে কি ভাবলেন সেই বিষয়গুলোকে।